বিথির গল্প পাঠের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প একটি দিনের কথা। একটি মাত্র দিনের কয়েক ঘন্টার ব্যাপার বটে, কিন্তু তার পেছনে সামান্য একটু ইতিহাস আছে। সেটা না বললে ব্যাপারটার সমস্ত নিষ্ঠুরতা ও নীচতা নিয়ে প্রকাশ হবে না, তাই একটু আগে থেকেই বলি। একবার কলকাতা থেকে অনেক দূরে একটা পাড়া গাঁয়ে আমাদের এক বন্ধুর ভ্রাতার জন্য মেয়ে দেখতে যাই। যাদের জন্য মেয়ে দেখতে যাওয়া, তারা এসে আমার বড় ধরাধরি করলেন যে আমায় তাদের সঙ্গে যেতে হবে, কারণ ওই গ্রামে আমার এক আত্মীয়ের বাড়ি থাকায় সেখানকার অনেকেই আমার পরিচিত এবং আমি নিজে বার কতক সে গাঁয়ে গিয়েছি, এ খবর তারা জানতেন। অগত্যা তাদের সঙ্গে যেতে হলো। জায়গাটা নিতান্তই পাড়াগা। আমি সেখানে এর আগে দু একবার গেলেও আমার সে আত্মীয়ের পাড়াটি ছাড়া অন্য পাড়ার লোকেদের ভালো চিনি না, বিশেষ করে কারোর নামও জানি না। যাদের বাড়িতে মেয়ে দেখার কথা, তারাই অপরিচিত দলের লোক। প্রকৃতপক্ষে এই উপলক্ষেই তাদের সঙ্গে আমার প্রথম আলাপ হলো এবং তাদের বাড়িতে এই প্রথম আমি গেলুম। মেয়ের বাপের নাম গোপাল চক্রবর্তী, বয়স 60-এর কাছাকাছি। আগে কি একটা ভালো চাকুরি করতেন, এখন চোখের অসুখ হওয়াতে বাড়ি ছেড়ে কোথাও নড়তে পারেন না। ছেলেরা সব বড় বড়, মেয়েটি ছোট। ভদ্রলোকের অবস্থা সচরাচর পাড়াগাঁয়ের মধ্যবিত্ত শ্রেণীর গৃহস্থের যেমনি হয়ে থাকে তেমনি। বাইরে একখানা খড়ের চণ্ডীমণ্ডপ, একটা পুরনো কোঠাবাড়ি, উঠোনের এক ধারে বাঁশের বেড়ার মধ্যে গোটা কতক জবা ফুলের গাছ, নারকেলের চারা, কুমড়োর মাচা ইত্যাদি। একপাশে গোয়াল ও কাঠকুঠো রাখবার আরেকখানা ছোট চালা। গোপাল চক্রবর্তী আমাদের যত্ন আদর করলেন খুব। চা খাওয়ালেন, জলযোগ করালেন, মেয়ে দেখানো হলো। মামুলি প্রশ্নাদি জিজ্ঞাসা করা ও মেয়ের তৈরি মামুলি পশমের আসন, হাঁস, তুলোর বেড়াল ও মাছের আঁশের কাজ ইত্যাদি দেখা শেষ হয়ে যাবার পরে আমরা উঠবার উদ্যোগ করলাম। কথায় কথায় আমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন, এই কি আপনার বড় মেয়ে? গোপাল চক্রবর্তী বললেন, না, এটি আমার দ্বিতীয় কন্যা। বিবাহের ব্যাপারে পাড়াগাঁয়ের কথাবার্তার সময় সাধু ভাষা ব্যবহার করা পদ্ধতি প্রচলন আছে। আমি বললুম, বড় মেয়েটি কোথায় বিয়ে হয়েছে? চক্রবর্তী মশাই? না, তার এখনো বিয়ে হয়নি। মানে? একটা খটকাও লাগলো। এই মেয়েটির বয়স 15-র কম নয়, বড় মেয়েটির বয়স সুতরাং কম হলেও 17। এত বড় আইবুড়ো দিদি ঘরে থাকতে তার ছোট বোনের বিয়ের আয়োজনের উদ্যোগ, তবে কি বড় মেয়েটি কানা খোড়া বা এরকম কিছু? গোপাল চক্রবর্তী তখনই আমাদের সন্দেহ দূর করলেন। তার বড় মেয়েটি এক জায়গায় সম্বন্ধ হয়েছে। পাত্রের বাড়ি আছে কলকাতার হাতিবাগানে। পাত্র মার্চেন্ট অফিসে চাকুরি করে। চক্রবর্তী মশাইয়ের ইচ্ছে শ্রাবণ মাসের মধ্যে দুই মেয়েরই বিয়ে দিয়ে তিনি আপাতত নিশ্চিন্ত হন। আমরা বিদায় নিলাম। ওদের বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর এসে বাঁ ধারে একটা পুকুর। গ্রামের একটি ভদ্রলোক আমাদের এগিয়ে দিতে এসেছিলেন। তিনি হঠাৎ পুকুরের বাঁধা ঘাটের দিকে আঙুল তুলে দেখিয়ে বললেন, এই যে মেয়েটি দাঁড়িয়ে আছে, ওই হলো গোপাল কাকার বড় মেয়ে রানী, যার কথা হচ্ছিল। কি ক্ষণে না জানি মেয়েটিকে যে দেখলুম। কত ছবি চোখের সামনে দিন রাত আসে যায়। ঢেউয়ের মাথায় ফেনার ফুলের মতো তখন বেশ দেখায়, তারপর কোথায় যায় মিলিয়ে তলিয়ে, কোনো চিহ্নও রেখে যায় না। লক্ষ অখ্যাত ছবির মধ্যে একটি কি করে যে মনের মধ্যে সেদিন স্থায়ী দাগ রেখে গেল,
চেয়ে দেখি একটি 16-17 বছরের মেয়ে পুকুর ঘাটের জলের ধারে দাঁড়িয়ে আছে। বোধহয় নাইতে এসে তখনও জলে নামেনি। মোটামুটি সুশ্রী, মন্দ নয়। গায়ের রংটিও ফর্সা, স্বাস্থ্যবতীও বটে। বাঁ হাতে একটা সাবানের পাত্র, একখানা রাঙা গামছা 2টি আঙুল দিয়ে ধরে খেলার ছলে জলে ফেলে দিচ্ছে। কিছু না, অত্যন্ত সাধারণ ব্যাপার। অথচ আজও যখন ছবিটা কাজের ফাঁকে হঠাৎ মনে আসে। যাক, ওসব কথা পরে বলবো। আমাদের মধ্যে একজন বললেন, মেয়েটি তো বেশ দেখতে, এই মেয়েটির সঙ্গে সম্বন্ধ হলো খুব ভালো হতো। যে মেয়েটি দেখা গেল তার চেয়ে এটি সত্যি অনেক ভালো। তারপর আমরা গ্রামের বাইরে মাঠে এসে পড়লুম। আমাদের সঙ্গের লোকটিও ফিরে গেলেন। ওদের ব্যাপার আমি এ পর্যন্ত জানি। আমার বন্ধুর ভাইয়ের সেখানে বিয়ে হয়নি, এ কথা আমি পরে অবশ্যই শুনেছিলাম। কেন হয়নি সে খবর রাখবার আবশ্যক বিবেচনা করিনি। তবে শুনেছিলাম নাকি দেনা পাওনা নিয়ে কি একটা গোলযোগেই সম্বন্ধ ভেঙে যাবার কারণ। এরপরে বছরখানেক কেটে গিয়েছে। একদিন সকালে আমার বাসায় জন কয়েক ছোকরা এসে হাজির হলো। তাদের সকলের বাড়ি ওই গ্রামে। তাদের মধ্যে আমার আত্মীয়টির এক ভাইও আছে। সকলেই খুব ব্যস্ত সমস্ত। আমায় বললে, শিগগিরই নিন তৈরি হয়ে, চলুন আমাদের সঙ্গে যেতে হবে। কি ব্যাপার, হয়েছে কি? সকলেই স্বয়ম্বরে বললে, পথে বেরিয়ে শুনবেন, এখন বেরিয়ে পড়ুন চট করে, শ্মশানে যেতে হবে, কাশী মৃত্যুরের ঘাটে। খুব বিস্মিত হলাম। কে মারা গিয়েছে, ব্যাপার কি? আমার আত্মীয়ের ছেলেটি বললে, গোপাল কাকার মেয়ে রানীর স্বামী আজ মারা গিয়েছে। এখানে বিয়ে হয়েছিল হাতিবাগানে। বিয়ের পর 3 মাস এখনও পেরোয়নি। আরেকটি ছেলে বললে, তার চেয়েও বিপদ রানীর দেওর আর শাশুড়ির ব্যবহার ভয়ানক খারাপ। তারা কেউই শ্মশানে যাবে না, মুখাগ্নি করতে হবে রানীকেই। দেওর এখনও চেষ্টায় আছে, নগদ টাকা গহনা সরাবে, দাদার বউকে ফাঁকি দেবে। সে ভয়ানক ব্যাপার, চলুন না, গিয়ে শুনবেন সব। আমরা কি জানতাম কিছু? আজ সকালে রানীর মেজদা ললিত আমাদের মেসে খবর দিয়ে দিলে যে একা সে কিছু করতে পারছে না। আমরা তো গায়ের একদল ছেলে মেসে আছি। বললুম, আমরা থাকতে ভয় কি, চলো যাই। ললিতকে তো আর ওরা বাড়িতেই ঢুকতে দেয় না। দেওরটা এমনই করছিল। কাশীমিত্রের ঘাটে পৌঁছে দেখি রাস্তার দিকের পাঁচিলের এক কোণে একটা ঘাট নামানো, তাতে চাদর ঢাকা একটি মৃতদেহ। খাটের পাশে সেই মেয়েটি বসে আছে, যাকে সেবার ওদের গায়ে পথের ধারে পুকুর ঘাটে নাইতে নামতে দেখেছিলাম, সাবানের বাক্স হাতে। ওর পরনের রাঙা পাড় শাড়ি, মাথার চুলগুলো রুক্ষ ও অগোছালো, চোখে মুখে একটা দিশেহারার ভাব, যেন সে বুঝতে পারছে না যে কি হচ্ছে বা কেন সে এখানে এসেছে। কিন্তু তার চোখের জল দেখলাম না। সেও যেন একজন এই ব্যাপারে নিস্পৃহ উদাসীন দর্শক, আরও 5 জন বাইরের লোকের মতো। এইরকম ভাবটা তার মুখেই। খাটখানা এবং মেয়েটির চারিধারে ঘিরে কতগুলি ছোকরা। আমায় দেখে ওদের মধ্যে একজন বলে উঠল, এই যে এসেছেন, আপনাকে আনতেই বলে দিলুম আমরা তো সব ছোকরা। একজন আপনার মতো লোক উপস্থিত না থাকলে আমরা ভরসা পাইনি। আরেকটি ছোকরা বললে, দেখুন, এমন চামার রানীর দেওরটা ভাই মরে আছে, সে সিন্ধুক বাক্স সামলাতেই ব্যস্ত। রানীর তো দুর্দশা যে কী করেছে এই কদিন, এর দাদা না থাকলে বোধহয় ওকে এই সঙ্গেই মেরে ফেলতো। টাকার ভাগ, বাড়ির ভাগ ওকে দিতে হবে। এই আপোষে মা আর ছেলে মরে যাচ্ছে। সে যদি দেখতেন কাণ্ডটা। আপনি যদি বলেন আমরা চিতায় চড়িয়ে দিই মরা। দেখুন, মুখাগ্নি করতে পর্যন্ত এলো না ভাই। এই ছোট মেয়েটাকে দিয়ে সব কাজ করাতে হবে। সঙ্গে অন্য একটি মেয়ে মানুষ পর্যন্ত নেই। ওর শাশুড়িকে কত করে বললাম, এলো না। মৃতদেহ চিতায় তুলে দিতে পরামর্শ দিলাম।
রানীর দাদার তার হাতে ধরে তাকে দিয়ে মুখাগ্নি করালে। মুখাগ্নি নিষ্পন্ন হয়ে গেলে তার দাদা তাকে এক পাশে বসালে। দু একটি কথায় নিচু স্বরে বোনকে কি বলছিল, বোধহয় সান্ত্বনাসূচক কথা। এমন সময় একটি কাণ্ড ঘটল। কোথা থেকে 3 জন লোক এসে উপস্থিত হলো। একজনের বয়স 23-24, বৃষ কাষ্ঠের মতো শুকনো চেহারা, মাথায় লম্বা লম্বা চুল, সামনে পেছনে ঘাড়ের দিকে চাঁচা, শখের থিয়েটার দলের ফুলট বাজার, চেহারাখানা এমন ধরনের। বাকি 2 জন বেশি বয়সের লোক, কিন্তু তাদের মুখ দেখলে মনে হয় ওদের বংশে 3 পুরুষের মধ্যে কারোর অক্ষর পরিচয় ঘটেনি, এমনই চাষারে চাষারে মুখ। ছোকরাটি আসতেই মেয়ের দাদা বললে, এই যে আসুন ধীরেনবাবু, মাকে আনলেন না? ছোকরা সে কথায় কোনো জবাব না দিয়ে চোয়ার ধরনের একজন লোককে দেখিয়ে বললে, ইনি আমার মামা, একে নিয়ে এলাম, নইলে আপনারা তো আবার আমার কথা শুনবেন না। কি কথা? এইবার সেই মামা নিজে এগিয়ে এসে মেয়ের ভাইকে বললে, আপনার সঙ্গে একটা কথা আছে, একটু এদিকে আসুন। মেয়ের ভাই তার সঙ্গে এক পাশে গেল। দুজনে কি কথা হলো জানি নে। ভাই ফিরে এসে আমার দিকে চেয়ে বললে, ইনি রানীর মামা শ্বশুর, ইনি বলছেন রানীর গহনাগুলো দিতে ওর হাতে, আপনি কি বলেন? এই কথাতে রানীর মামা শ্বশুরের সঙ্গী সেই একজন চোয়ার মতো লোক চটে গেল। বললে, ইনি কি বলবেন? মেয়ের মামা শ্বশুর আর দেওর নিজে এসে গয়না চাইছেন, উনি এর মধ্যে কি বলবেন? কতকগুলো ছেলে ছোকরা সমস্বরে কি একটা কথা বলে গেল। আমি ওদের থামিয়ে দিয়ে মামা শ্বশুরকে বললুম, আপনি গহনা এখন চান কেন? মামা শ্বশুর বললে, গহনা বৌমার গা থেকে হারিয়ে যেতে পারে এমন গোলমাল আর ভিড়ের মধ্যে, আমাদের কাছে এখন রেখে দিই, এরপর আবার দেব। বললুম, না, গহনা আমরা দিতে পারি নে। মামা শ্বশুর মহা রুখে উঠলেন। দিতে পারেন না? আপনি কে মশাই? আপনার কি অধিকার আছে দেবার না দেবার? আমার বৌমার গহনা আমি নিতে এসেছি, আপনি যে বড়। পেছন থেকে একজন ছোকরা বললে, ভারী বৌমা বৌমা এখন, বড় দরদ দেখাতে এসেছেন বৌমার উপর। এতদিন কোথায় ছিলেন মশাই? কেশরের অসুখের সময় কোনো দিন তো চুলের টিকিটিও দেখিনি। মামা শ্বশুর বললে, মুখ সামলে কথা কও বলছি। পেছনের সেই চোয়ার লোকটা আস্তিন গুটিয়ে এগিয়ে এসে বললে, আলবাত আমরা গহনা নিয়ে যাব, আমাদের বউয়ের গহনা আমরা নিয়ে যাব, তাতে কে কি করবে? একটা হই হই বাঁধবার উপক্রম হয়ে উঠল মামা শ্বশুর ও তার সঙ্গীর এই কথায়। আমি আমাদের দলের ছোকরাদের থামিয়ে দিয়ে বললুম, আপনাদের গহনা আপনারা নিয়ে যাবেন কি না সে তর্ক আমরা করতে আসিনি, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের ঘরেই তো বউ, ছেলে মানুষ, কাঁদছে, এই কি সময় ওর গা থেকে গয়না খুলে নেবার? এখন আমরা তা হতে দিতে পারি নে। মামা শ্বশুর বললে, হতে দিতে পারেন না কি মশাই? আপনি যে বড্ড লম্বা লম্বা কথা বলছেন দেখতে পাই। হতে দিতে হবে, আমরা গয়না নিয়ে যাবই, আপনি কি করবেন? আমার ভয়ানক রাগ হয়ে গেল লোকটার ইতরামি দেখে। বললুম, আপনারা বলছেন আপনাদের বৌমা, এই বুঝি তার উপর আপনাদের দরদের পরিচয়? গয়না নিতে এসেছেন এ সময় গা থেকে খুলে? গয়না যদি আমরা না দিই কি করবেন আপনারা? ওরা 3 জনই আস্ফালন করে বলে উঠল, গহনা জোর করে নিয়ে যাব, আপনাদের কি অধিকার আছে গয়না আটকাবার? কি আপনারা? আলবাত গহনা আমরা নিয়ে যাব। এইবার আমাদের ছেলের দল ক্ষেপে উঠল। তারা সবাই রানীকে দিয়ে দাঁড়িয়েছে এতক্ষণ। তারা বললে, কারো সাধ্যি নেই, আমরা এখানে থাকতে আমাদের গায়ের মেয়ের গা থেকে কেউ গয়না ছিনিয়ে খুলে নিয়ে যায়, আসুক কে, এগিয়ে আসবে দেখি। একটা তুমুল হইচই ও বিশ্রী কোলাহলের সৃষ্টি হলো। তারপর সকলেরই একসঙ্গে কথা বলতে লাগলো। লোক জমে গেল চারিধারে। সকলেই জিজ্ঞাসা করে, ব্যাপারটা কি? ওরাও চিৎকার করে, দেখে নেব কার সাধ্যি। কি হয়েছে মশাই?
ব্যাপারটা কি মশাই? আলবাত নিয়ে যাব, কত জোর গায়ে দেখব তখন। হ্যাঁ হ্যাঁ মশাই, থামুন থামুন, ভদ্রলোক না ছোট লোক, চামার একেবারে। মুখ সামলে খবরদার, আমাদের বোনের মতো, আমাদের গায়ের মেয়ে। পুলিশ পুলিশ। সবাই মিলে যখন একটা দক্ষযজ্ঞ সূত্রপাত করে তুলছে, তখন হঠাৎ আমার চোখ পড়ল রানীর দিকে। সদ্য বিধবা হতভাগিনী বালিকা ভয়ে বিস্ময়ে লজ্জায় কেমন যেন বিবর্ণ হয়ে উঠে বড় বড় ভীতিপূর্ণ চোখে যুদ্ধমান দল দুটির দিকে চেয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে। একে তো সে অজপাড়াগাঁয়ের মেয়ে, কলকাতাতে বিয়ে আগের কখনো আসেনি, তার উপর আজই সে বিধবা হয়েছে। এত বেলা হয়েছে, এক বিন্দুর জল নিশ্চয় ওর মুখে যায়নি। এদিকে দেওর ও মামা শ্বশুরের এই কাণ্ড কারখানা। এক পালা পুরুষ মানুষের মধ্যে আজিকার দিনের ওই বালিকা একা। এমন আর একজন মেয়ে মানুষও নাই যে চোখের জল মুছিয়ে দেয়, একটা সহানুভূতির কথা বলে। ওর সেই ছবিটা আমার মনে এলো। ওদের গায়ের পুকুর ধারে সেই যে ওকে দেখেছিলুম, সহজ সরল নিশ্চিন্ত জীবনের আনন্দে ভরপুর লীলাময়ী সুন্দরী কিশোরী। একটা সুকুমার সন্ধ্যামালতী ফুলের লতাকে ছায়াবৃক্ষের শীতল আশ্রয় থেকে জোর করে ছিনে এনে কাশীমিত্রের ঘাটের চিতার আগুনের আঁচে বসানো হয়েছে। ওর চোখের জল পর্যন্ত শুকিয়ে গিয়েছে এই আঁচে। পুলিশের কথা শুনে ভাই বোন দুজনেই ভয় পেয়ে গেল। পাড়াগাঁয়ের লোক, পুলিশ সম্বন্ধে ওদের ধারণা খুব স্পষ্ট নয়। বোন ভয়ে ভয়ে বললে, দাদা তুমি ঝগড়া করো না ওদের সঙ্গে, গহনা আমি খুলে দিচ্ছি, তুমি ওদের দাও, এই ধরো, পুলিশ আসবার আগেই দিয়ে দাও দাদা। দাদা আমায় বললে, দেখুন আমি বলছি কুটুম্বের সঙ্গে একটা মতান্তর করে কি হবে? রানীও বলছে গহনাগুলো না হয় দিয়েই। বললুম, কখনো না, তা হতে পারে না। পুলিশ আনবে, আনুক না, ওদের সে সাহস হলে তো। তুমি ভয় খেও না। ছেলেরাও বললে, রানী তুই কিছু ভয় খাস নে, আমরা আছি এখানে, কারোর সাধ্য নেই কিছু করে। ওরা 3 জন আর আমরা 11 জন। আমাদের দলের প্রত্যুল বলে যে ছোকরা আমাদের বাসায় আমাকে ডাকতে গিয়েছিল, সে বললে, আচ্ছা দাঁড়ান না আপনারা সবাই একটু, আমি রজনী ডাক্তারকে ডেকে আনি, তিনি নিকটেই থাকেন, প্রবীণ মানুষ, তিনি রানীর বরের চিকিৎসা করেছিলেন এই অসুখে, তিনি যেরকম পরামর্শ দেন তাই করা যাবে, কি বলেন? মামা শ্বশুর আর তার সঙ্গী কি একটা পরামর্শ করলে নিজেদের মধ্যে। তারপর ওদের সঙ্গে সেই চোয়ার লোকটা কোথায় চলে গেল? আমাদের দলের একটা ছোকরা বললে, কোথায় গেল? বললুম, যেখানে খুশি যাককে, চিতার দিকে লক্ষ্য রেখো, রানীকে বসতে বলো ও দাদার কাছে গিয়ে, রোদে দাঁড়িয়ে আছে কেন? দেওর ও মামা শ্বশুর আমাদের থেকে একটু দূরে বসেছে, কি একটা পরামর্শ আঁটছে দুজনে, বেশ বুঝতে পারা গেল। রানীর ভাই একবারে ভয়ে ভয়ে বললে, থানায় যায়নি তো? আমাদের দলের কেউ কেউ বললে, ওরা নইলে আরও লোক আনতে গিয়েছে, একটা মারামারি না করে দেখছি ছাড়বে না। রানীর দাদা বললে, সেটা কি ভালো হবে? তার চেয়ে দিয়েই দিই না গয়না ওদের হাতে। আমি বুঝিয়ে বললুম, কেন তুমি গহনা দিতে যাবে কেন? এ গহনা ওরা দেয়নি, দিয়েছে তোমার বাবা, ওদের কোনো অধিকার নেই এতে। রানীর শাশুড়ির যেমন গতিক দেখছি, তাতে মনে হয় সেখানে ওর স্থান হবে না। এই গহনাগুলোই ওর সম্বল। গহনার মধ্যে তো দেখছি 1 ছড়া হার আর হাতের চুড়ি কগাছা, আর তো কিছুই নেই। তাই বা কেন হাতছাড়া করবে? গুন্ডা আনে, আমরাও পুলিশে খবর দিতে পারি। ওদের ফিরতে দেরি দেখে ভাবছিলুম ব্যাপারটা আর বোধহয় গড়ালো না, কিন্তু রানীর অদৃষ্ট সেদিন আরও দুঃখ ছিল। একটু পরেই সত্যি ওরা একদল লোক নিয়ে ফিরে এলো। আমাদের দেখিয়ে বললে, এরা কোথা থেকে এসেছে চিনি নে, উনি আমার বৌদি, মা আসছেন শ্মশানে, কিন্তু তিনি বাতের ব্যথায় নড়তে পারেন না। বৌদিদির ভাইয়ের মতলব গহনাগুলোকে হাতিয়ে নেওয়া, তাই বোধহয় এইসব বন্ধুর দলকে এনেছে। আবার একটা গোলমাল, তর্ক বিতর্ক, চেঁচামেচি শুরু হলো। তখন গোলমাল শুনে পুলিশ এসে না পড়লে হাতাহাতি হতে বাকি থাকতো না।
আমাদের 2 দলকেই থানায় যেতে বললে। ইতিমধ্যে দাহকার্য শেষ হয়ে গিয়েছে। আমরা রানীকে স্নান করিয়ে নিলাম। থানায় গিয়ে ঘণ্টাখানেক আটকে থাকতে হলো। নানা রকম জেরা জবানবন্দি চলল আমাদের উপর। রানী তো ভয়ই সারা। সে ভাবলে গয়নাগুলো খুলে না দেওয়ার অপরাধে পুলিশ এক্ষুনি তাকে হাজতে আটকে রাখবে। এরপর পক্ষের লোকেরা নিজেদের সাচ্চা প্রতিপন্ন করতে আমাদের ঘাড়ে নানা রকম দোষ চাপালে। এমনকি রানীর সম্বন্ধেও 2-1টা কথা বললে, যা থানার বাইরে বললে আমাদের দলের ছোকরারা ওদের হাড় গুঁড়িয়ে দিত। বেলা 3টের সময় থানা থেকে আমাদের ছুটি হলো। রানীকে এখন কোথায় পাঠানো যায়? ওর শ্বশুরবাড়িতে তো ওকে নিয়ে তোলা আমাদের কেউ সমীচীন মনে করল না, বিশেষ করে এইমাত্র যখন তার দেওরের সঙ্গে এই কাণ্ডটা ঘটে গেল। আমরা ওর ভাইকে পরামর্শ দিলাম ওকে বাপের বাড়ি নিয়ে যেতে, নইলে একা শ্বশুরবাড়িতে ওকে রেখে গেলে দেওর আর শাশুড়িতে মিলে ওর যা দুর্দশা করবে সে কল্পনা না করাই ভালো। ভাইয়ের কাছে আবার 2 জনের যাওয়ার মতো ভাড়াও নেই। আমাদের যার কাছে যা ছিল তাই দিয়ে 2 জনের 2খানা টিকিট কিনে ওদের শিয়ালদাহ স্টেশনের ট্রেনে উঠিয়ে দিয়ে এলাম। শুনলাম ওর বিয়ের পরে জোরে একবার বাপের বাড়ি গিয়েছিল, বরের সঙ্গে নববধূর সাজে। সেই যে এসেছিল আর এই যাচ্ছে। সেই কথা মনে হবার দরুন বা অন্য কিছুর জানি নে, যাওয়ার সময় রানী খুব কাঁদতে লাগলো। এতক্ষণ ও তেমন কাঁদেনি। সারাদিন সে ঝড় এই মেয়েটির উপর দিয়ে বয়ে গিয়েছে, তারপরও যেন একবার কান্নায় ভেঙে পড়তে চাইছে। ওর সে কান্না শুনলে বড় কষ্ট হয়, ছেলে মানুষের মতো কান্না। চীনের মাটির স্বাদের পুতুলটা ভেঙে গেলে ছোট মেয়ে যেমন ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে, সেমনি। স্বামীহীনা সদ্য বিধবার কান্নার মতো নয়, কান্নাটা মনে হয় ছেলে মানুষেরই মতো। খেলার ঘরের পুতুল ভাঙার কান্নাটাই শিখে রেখেছে। বড় মেয়ের মতো ট্র্যাজিক কান্না কাঁদতে শেখেনি এখনও। এরপরে রানীর সঙ্গে আমার দেখা হয়নি বা তার খোঁজ রাখিনি। যদি বেঁচে থাকে তার বয়স এখন 26-27। বাপের বাড়িতে ভাই স্ত্রীর দাসীবৃত্তি করে 2 মুঠো অন্ন সংস্থান করছে। অকালে বুড়ি হয়ে গিয়েছে, হয়তো বা এতদিন সূচিবাই রোগেও ধরেছে। এই ছাড়া আর তার কি হবে? কিন্তু ওর সেই ছেলেবেলাকার পুকুর ঘাটের সেই কুমারী দিনের ছবিটি আমার চিরকালের মনে রয়ে গেল। পুকুরের বাঁধা ঘাটের নামছে, 2 আঙুলে ধরে রাঙা গামছা খানা খেলার ছলে জলে ফেলে দিচ্ছে লীলাময়ী বালিকা। সেই ছবিটা যেন কিছুতেই ভুলতে পারিনি। আজকের নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে, গল্পটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।